রাধে রাধে বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা নতুন এক টপিক শুরু করছি, সেটা হলো কলা, অর্থাৎ টিস্যু। ইংলিশে টিস্যু বলছি, বাংলায় কলা বলছি। এখানে আমাদের দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটা প্লান্ট টিস্যু এবং একটা অ্যানিমাল টিস্যু, উদ্ভিদ কলা এবং প্রাণী কলা। এই দুটো ভাগে আমাদের বিভক্ত। এবার কলা কি জিনিস? সে যা একসঙ্গে কাজ করে, একটা নির্দিষ্ট কাজ সম্পাদন করে, তাকে আমরা কি বলছি? কলা বলছি, তাই তো? কলার সংজ্ঞা দেখলাম। কলা শ্রেণীবিভাগ দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা উদ্ভিদ কলা, একটা প্রাণী কলা, অর্থাৎ প্লান্ট টিস্যু অ্যান্ড এলিমেন্ট টিস্যু। এবার কলার গুরুত্ব কি কারণে? দেখো, আমি একটু যদি সংজ্ঞায় ভালো করে সুন্দর করে বুঝাই। একটা শ্রেণীকক্ষে 100 জন স্টুডেন্ট আছে। হুম এবারে একজনকে আমি বললাম তুমি এই কাজটা করো, এরকম 10খানা কাজ আছে। 10টা স্টুডেন্টকে বললাম 10টা কাজ করতে। এর থেকে ভালো এই 100 জনকে আমি 10টা করে 10টা ভাগে ভাগ করে দিলাম, এবং প্রত্যেকটা দলকে বললাম এক একটা করে কাজ করতে। তাহলে সেই কাজগুলো কি হবে? সহজ হবে। তাহলে কাজগুলো সহজ করার জন্য আমাদের কি করা হয়? এই টিস্যুগুলো কাজ করে, অর্থাৎ শ্রমের যে বিভাজন, সেটা কিন্তু টিস্যুর কাজ। অর্থাৎ একটা কোষ কাজ না করেও অনেকগুলো কোষ একসঙ্গে মিলে কলা হিসেবে, অর্থাৎ এক একটা ধরে নাও দল হিসেবে কাজ করছে। এবার দেখো, একক কোষের উপর চাপ কমায় এটা। ওকে, এরপরে দেখো কলা অর্থাৎ টিস্যু, বা তার আগে আমাদের আরেকটা কি আছে? কোষ। কোষ কোষ থেকে কলা, অনেকগুলো কোষ মিলে কলা, অনেকগুলো কলা নিয়ে অনেক একটা অঙ্গ, অনেকগুলো অঙ্গ নিয়ে একটা অঙ্গতন্ত্র, অনেকগুলো অঙ্গতন্ত্র নিয়ে জীবের দেহের গঠন হচ্ছে। এবার জীবন সংগঠনের স্তরগুলো: কোষ থেকে কলা, কলা থেকে অঙ্গ, অঙ্গ থেকে অঙ্গতন্ত্র, অঙ্গতন্ত্র থেকে জীব তৈরি হচ্ছে। এবার উদ্ভিদ কলা। এখন আমরা শুধুমাত্র এই টপিকে শুধুমাত্র পড়বো উদ্ভিদ কলা। ওকে, উদ্ভিদ কলা প্রধানত দুই প্রকার হয়, একটা ভাজক কলা, একটা স্থায়ী কলা। ভাজক কলা কোনগুলো? যেগুলো বিভাজিত হতে পারে। ভাজক কলা ভালো করে বুঝে নাও। ভাজক কলা যেগুলো বিভাজিত হতে পারে, এবং যেগুলো বিভাজিত হতে পারে না পরবর্তী ক্ষেত্রে, অর্থাৎ ভাজক কলা যেগুলো ডিফারেন্সিয়েশনের মাধ্যমে স্থায়ী কলায় রূপান্তরিত হচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে বিভাজিত হতে পারছে না যে কলাগুলো, তাদেরকে বলা হচ্ছে স্থায়ী কলা, অর্থাৎ পার্মানেন্ট টিস্যু। একটা মেরিস্টিমেন্ট টিস্যু, অর্থাৎ ভাজক কলা, একটা স্থায়ী টিস্যু, পার্মানেন্ট টিস্যু। এবার ভাজক কলা, এই কোষগুলো ক্রমাগত বিভাজিত হয়ে উদ্ভিদের বৃদ্ধি ঘটায়। কি করে? ক্রমাগত বিভাজিত হয়ে উদ্ভিদের কি ঘটায়? বৃদ্ধি ঘটায়। এবার বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমাদের প্রথমে অবস্থান জানতে হবে। এখন বলো, অবস্থান হিসেবে কোনটা? আমি যদি বলি এই বৃদ্ধিপ্রাপ্ত হয়, বিভাজিত হয়, তাহলে কে কে বৃদ্ধিপ্রাপ্ত হয়? একটা গাছের অগ্রভাগ অবশ্যই বিভাজিত হয়, অর্থাৎ যে অংশগুলো আমাদের বৃদ্ধি পাচ্ছে, মূল বৃদ্ধি পাচ্ছে, কাণ্ড বৃদ্ধি পাচ্ছে, শাখা বৃদ্ধি পাচ্ছে, এইগুলোর ক্ষেত্রে আমাদের সেখানে কিন্তু এই ভাজক কলা অবস্থান করে। আকৃতি কেমন হয়? গোলাকার, ডিম্বাকার, আয়তাকার, অর্থাৎ স্ফেরিক্যাল, ওভেল অ্যান্ড রেক্টেঙ্গুলার। কোষ কেমন? ছোট, পাতলা, ঘন, সাইটোপ্লাজম এবং বড় নিউক্লিয়াস যুক্ত। কিন্তু এখানে একটা জিনিস ভালো করে দেখতে হবে, ভ্যাকুয়াল ও অন্তঃকোষীয় স্থান অনুপস্থিত। অর্থাৎ এই যে কোষের মাঝখানে কিন্তু ফাঁকা জায়গা নেই। আর তার মধ্যে ধরো এই একটা কোষ, আগের অধ্যায়ে আগের অধ্যায়ে পড়েছিলাম, কোষের এখানে নিউক্লিয়াস, এখানে একটা ফাঁকা জায়গা থাকতে পারে, ভ্যাকুয়াল। কিন্তু এই যে ভাজক কলাগুলো রয়েছে, সেখানে কিন্তু ভ্যাকুয়াল নেই। উদ্ভিদ কলায় কিন্তু ভ্যাকুয়াল থাকাটা মাস্ট। কোথায়? পার্মানেন্ট টিস্যুতে। কিন্তু আমাদের যে ভাজক কলা, সেখানে নেই। এবার আর কি আছে? কোষ সক্রিয় এবং সেলুলোজ কোষ প্রাচীর যুক্ত হয়। স্থায়ী কলা, পার্মানেন্ট টিস্যুর এখানে দেখো কি কি ভাগে ভাগ করা হয়েছে। স্থায়ী কলা, পার্মানেন্ট টিস্যু, এই কোষগুলো বিভাজন বন্ধ করে পরিপক্ক হয়ে নির্দিষ্ট কাজ করে। কি বলছে? স্থায়ী কলা। এই কোষগুলো কি করে না, এবার আর বিভাজিত হচ্ছে না, এরা কি করছে? এক একটা পার্মানেন্ট কাজে নিযুক্ত হয়ে যাচ্ছে। যেমন ধরে নাও, একটা ছেলে 18 বছর বা 20 বছর পর্যন্ত পড়াশোনা করছে, এরপরে সে পরিপক্ক হয়ে গেল এবং একটা চাকরিতে ঢুকলো, এবং সে আর
পড়াশোনার মধ্যে ঢুকলো না, এবার সে নিজের মতো একটা নির্দিষ্ট পরিমাণে কাজ শুরু করলো। ভাজক কলা সেরকম একই কাজ, যে ও বিভাজিত হচ্ছে, এটাই ওর কাজ, মানে কি নতুন নতুন জিনিস শিখছে এবং নতুনভাবে তৈরি হচ্ছে। আর এরপরে এই কোষটা আর যখন তৈরি হচ্ছে না, মানে একটা নির্দিষ্ট সময় পরে কি হচ্ছে না, বিভাজিত হচ্ছে না, সেটা পরিপক্ক হয়ে গেছে, সেই সময় কি করছে, নির্দিষ্ট একটা কাজ করছে। এবার ভাজক কলা পার্থক্যকরণ এর মাধ্যমে স্থায়ী কলায় রূপান্তরিত হয়। ডিফারেন্সিয়েশনের মাধ্যমে কি হয়, স্থায়ী কলা অর্থাৎ পার্মানেন্ট টিস্যুতে পরিণত হচ্ছে। নেক্সট, অবস্থান। কোথায় কোথায় অবস্থান করতে পারে স্থায়ী কলা? মূল, কাণ্ড, পাতা ইত্যাদিতে অবস্থান করতে পারে। এর কি আকৃতি কেমন? গোল, ডিম্বাকার, লম্বাটে, বহুভুজাকারে, অনেকাকারে আকৃতি, যে কোনো ধরনের আকৃতি হতে পারে। কোষ প্রাচীর থাকে এবং এর কিন্তু কোষ ভ্যাকুয়েলও থাকে। কেন্দ্রীয়ভাবে বড় ভ্যাকুয়েল অবস্থান করে। ওকে, এবার এর কাজ কি? সহায়তা, সঞ্চয়, পরিবহন এবং সুরক্ষা। কি কি কাজ? সহায়তা, সঞ্চয়, পরিবহন এবং সুরক্ষা। পরিবহনের ক্ষেত্রে কি কি আসে? জাইলেম এবং ফ্লোয়েম। এবার দেখো এখানে প্যারেনকাইমা কি কি কোষ আছে? প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা এবং ক্লোরেনকাইমা, এই তিনটি ভাগে ভাগ করা যায় ভাজক কলা না, স্থায়ী কলাকে। প্রোটোডার্ম কি সেটা একবার দেখে নিই। অ্যাপিকাল মেরিস্টেমের অংশ যা অ্যাপিডার্মিস তৈরি করে। ক্যাম্বিয়াম কি? ক্যাম্বিয়াম হলো জাইলেম আর ফ্লোয়েমের মধ্যে যে পাতলা একটা জাইলেম কলা এভাবে অবস্থান করছে, আর এক পাশে ফ্লোয়েম কলা, আর তার মাঝখানে আমাদের কি থাকে? ক্যাম্বিয়াম কলা। আর এটা কি করে? এটি পাতলা ফ্লোয়েমের মধ্যে একটি পাতলা গঠনকারী স্তর যা নতুন কোষ তৈরি করে এবং দ্বিতীয়ক বৃদ্ধির জন্য দায়ী, অর্থাৎ সেকেন্ডারি গ্রোথের জন্য দায়ী, রেসপন্সিবল ফর দ্য সেকেন্ডারি গ্রোথ। ভাজক কলা কি? ভাজক কলা অর্থাৎ যে বিভাজিত হয়, তাই তো? ভাজক কলা হলো এমন কোষ যা ক্রমাগত বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি করে। আরেকবার সংজ্ঞা সেই জিনিসটা। এবার ভাজক কলার প্রকারভেদ। প্রকারভেদে 3 প্রকার রয়েছে। অ্যাপিকাল মেরিস্টেম কোথায় অবস্থান? অ্যাপিকাল মেরিস্টেম কোথায় অবস্থান করছে? একটু চিত্রের মাধ্যমে আমরা একটু দেখে নিই। এই যে অগ্রভাগ আর এই যে শিকড়ের অগ্রভাগ, শিকড়ের এই যে ছোট ছোট যে অগ্রভাগগুলো রয়েছে এখানে কিন্তু অবস্থান করে অ্যাপিকাল মেরিস্টেম। এই যে এখানে যদি আরেকটা ডালপালা থাকতো, সেখানে যদি আবার ফোর্ট থাকতো, সেখানেও কিন্তু অবস্থান করতো। এবার এর কাজ কি? এর কাজ এখানে বৃদ্ধি ঘটানো। এই যে অগ্রভাগ, এর বৃদ্ধি ঘটানো। শিকড়ের অগ্রভাগ, একে কি করানো? বৃদ্ধি ঘটানো। তাহলে এবার একবার দেখে নিই। অ্যাপিকাল মেরিস্টেমেটিক কাণ্ড এবং মূলের শীর্ষে অবস্থান করে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে। কি করে? উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে। তাহলে কি আছে? ল্যাটারাল মেরিস্টেমের কাজ কি? বাকলের নিচে থাকে। কোথায় থাকে? বাকলের নিচে। কাণ্ড এবং মূলের গুরুত্ব বৃদ্ধি করে। কি করে? কাণ্ড এবং মূলের গুরুত্ব বৃদ্ধি করে। এতবার করার থেকে এটা ঠিক আছে। ওকে, ল্যাটারাল মেরিস্টেম এটা কি করে? এই যে বাকল, এর উপরে তো একটা পুরু আস্তরণ রয়েছে, গোল করে পুরু আস্তরণ। যদি আমি কাঠটাকে সরিয়ে দিই, উপরে আমি একটা বাকল তো থাকে। এবার এই বাকলের নিচে অবস্থান করছে, তাহলে বাকলের নিচে যখন অবস্থান করবে, বাকলকে কি করবে? মোটা করবে, এবং এখানে যদি খাদ্য সঞ্চয় করে, সুতরাং কি করে? যেই ভিতরে যে কোষগুলো রয়েছে তাদের খাদ্যটি সরবরাহ করে, এবং এটা কি হয়? ধীরে ধীরে মোটা হয়। এই কারণে গাছটা কি হচ্ছে? মোটা হচ্ছে। ওকে, নেক্সট, মানে কাণ্ড এবং মূলের পূর্ত কি করে? বৃদ্ধি করে। ইন্টারক্যালারি মেরিস্টেম এটা পাতার গোড়ায় এবং ইন্টারনোড এটা যদি আমি বুঝি, নোড এটা একটা পাতার নিচে দেখবে যে এরকম গোল করে একটু কি হচ্ছে, একটা নোড তৈরি হয়। এটা আঁখে ভালো দেখা যায়। ছোট ছোট যে গাছগুলো আছে সেগুলো তো একটু ভালো করে দেখবে। তারপরে জবা গাছ, সেখানেও দেখবে যে নোডটাকে বেশ ভালো বোঝা যায়। এবার সেই নডে অবস্থান করে, কি অবস্থান করে? কি হলো? দাঁড়াও, ইন্টারক্যালারি এখানে অবস্থান করছে। এখানে কি হচ্ছে?
এটা কি বলছে, এটা দিয়া পাতার ডগা বা পাতার এটাকে কি নাম দেওয়া যাতে, ইন্টারনোড, আর পাতা এবং ইন্টারনোডের দৈর্ঘ্য বৃদ্ধি করে। হ্যাঁ, এটাকে বলছে ইন্টারনোড, এটাকে বলছে কি ইন্টারনোড, এখানের ভাষায় বলছে ইন্টারনোড। আর এই পাতা এর কি করে, বৃদ্ধি ঘটায়, এটুকুই কাজ। এবারে ভাজা কলাটি, ওকে, আর কিছু আছে না, সব কিছু ক্লিয়ার করি। নেক্সট, স্থায়ী কলা। স্থায়ী কলা কি? স্থায়ী কলা হলো এমন কোষ যা বিভাজন বন্ধ করে নির্দিষ্ট কাজের জন্য বিভাজিত হয়। স্থায়ী কলা কয় প্রকার? একটা হলো সরল স্থায়ী কলা, সিম্পল পার্মানেন্ট টিস্যু, একটা জটিল স্থায়ী কলা অর্থাৎ কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। বা সরল স্থায়ী কলা, সিম্পল পার্মানেন্ট টিস্যু, এই কলাগুলো একক ধরনের কলা। একক ধরনের মানে বলতে হবে এই কলাগুলো অর্থাৎ প্রত্যেকটার ধরন এক, কাজও এক। আর এদিকে জটিলের ক্ষেত্রে কলাগুলো অর্থাৎ কলাগুলো বিভিন্ন ধরনের হতে পারে, অর্থাৎ দেখা গেলো যে 5-6টা কলা এক রকমের আর 5-6টা কলা অন্য রকমের, এরকম হতে পারে, ভিন্ন রকমের, সেটা হলো জটিল স্থায়ী কলা। এবার সিম্পল পার্মানেন্ট টিস্যু, এটা 3 প্রকারের হয়। কয় প্রকারের? 3 প্রকারের। একটা প্যারেনকাইমা। প্যারেনকাইমা কি? ওকে, প্যারেনকাইমা, ক্লোরেনকাইমা, আরেকটা আমাদের আছে কি স্ক্লেরেনকাইমা। এই 3টে ধরনের আমরা একটু দেখে নিই। প্যারেনকাইমা কি? উদ্ভিদের নরম অংশ যেমন মূল এবং কাণ্ডে কর্টেক্স এবং শীত পিত বলতে বোঝায় এখানে মূল এর মাঝের যে অংশ, মূল ধরো না, মূল আমি একটা কেটে নিয়েছি, এবার এখানে দেখবে যে যদি আমি এখানে কাটা অংশ করি, এখানে দেখবে ছোট 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 এরকম আস্তরণ দেখা যাচ্ছে। এই যে মাঝের অংশটা, এই যে মাঝের অংশ এখানে কিন্তু অবস্থান করে। এবার মাঝের অংশ কতটা দূর পর্যন্ত, এখান থেকে মাঝের অংশটা কিন্তু এইভাবে চলে যাচ্ছে, যে তোমার শিকড়, তাহলে এই মাঝের অংশতে এখানে অবস্থান করছে। ওকে, মূলের। নেক্সট কি আছে? ওকে, এবার কোষগুলো কি থাকে? এগুলো থাকে জীবিত। কাজ কি? খাদ্য সঞ্চয় করা। কিছু ক্ষেত্রে ক্লোরোফিল থাকে, যে এখানে ক্লোরোফিল থাকে তাদেরকে বলা হয় ক্লোরেনকাইমা। তাদেরকে কি বলা হয়? ক্লোরেনকাইমা। এটা ক্লোরেন থাকলে তাদেরকে কি বলি? ক্লোরেনকাইমা। এবারে কোষগুলোতে আলগাভাবে সাজানো থাকে। কোষের মধ্যে ফাঁকা জায়গা থাকে যাকে অ্যারেনকাইমা বলা হয়। এরকমটা দেখতে, এই যে অ্যারেনকাইমা। এগুলো কোষের মধ্যে কি আছে? কোষ এখানে ধরে নাও ছোট 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 কোষ আছে, তাদের মধ্যে কি আছে? ফাঁকা জায়গা আছে। এবার ফাঁকা জায়গায় থাকলে পরে সেখানে তো বাতাস থাকবেই, বাতাস থাকলে সেই কোষগুলো অর্থাৎ জলে ভাসতে সাহায্য করবে। ওকে, অ্যারেনকাইমা ভাসমান অংশকে বাউতা দেয় এবং জলে ভাসতে সাহায্য করে। পরের পয়েন্ট। নেক্সট দেখো, ক্লোরেনকাইমা। এটা ক্লোরেনকাইমা, এটা কার ভাগ? প্যারেনকাইমার ভাগ। প্যারেনকাইমা কলার এর ভাগ। প্রথম ভাগটা কি? ক্লোরেনকাইমা কলা। এখান থেকে কিছু একটা ভুল পড়েছে কি? হ্যাঁ, ভুল তো পড়ারই কথা। স্ক্লেরেনকাইমা, আর এখানে একটা আছে কি এপিডার্মিস। এখান থেকে আমার একটু সংশোধন করার দরকার, নোটটাকে করে দেবো। নেক্সট, ওকে, ক্লোরেনকাইমা। দেখো, পাতার ডাটায় দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের এপিডার্মাটা এবং পাতার ভ্যাকুলের বান্ডেলে অবস্থান করে। কোষে কি থাকে? জীবিত থাকে, লম্বা এবং কোনায় অনিয়মিতভাবে মোটা হয়। কোনায় যদি দেখি যে এই যে কোনাগুলো, এই কোনাগুলো কি হচ্ছে? অনিয়মিতভাবে বড় হচ্ছে। এখানে কি হচ্ছে? অনিয়মিতভাবে বড় হচ্ছে। এবার এর কাজ কি? যেহেতু স্থায়ী কলাগুলোকে কাজ করে দৃঢ়তা প্রদান করে, কিন্তু এটার কাজ রিজিডিটি প্রদান করে। রিজিডিটি ব্যাপারটা কি? যদি ঝড় আসে তাহলে দেখবে যে গাছগুলো কিন্তু নুয়ে যায়, অনেকটা কি হয়? নুয়ে যায়। সেটা কিন্তু ভেঙে যায় না, টস করে কিন্তু ভেঙে যায় না। যে গাছটা প্রচন্ড পরিমাণে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে, সেখানে যদি বাতাস আসে প্রচন্ড পরিমাণে, তাহলে গাছটা কি হয়? দুম করে পড়ে যায় এবং সেটা কি হয়? ভেঙে যায়, তাই তো? মাঝের কোনো একটা অংশ থেকে ভেঙে যায়, কিন্তু ভাঙে না কি কারণে? ক্লোরেনকাইমা কলার কারণে। প্রথমে হালকা একটু আমার মনে পড়ছে, আমি হয়তো একটু ভুল বলেছিলাম কোথাও একটা, সেটা আমি পরবর্তী ক্ষেত্রে আমি একটা ছোট নোট করে দেবো এখানে।
যখন নোটটা আমি প্রোভাইড করবো টেলিগ্রাম চ্যানেলে, পেইড গ্রুপে, সেখানে তোমরা মোটামুটি আরও সংক্ষিপ্ত রূপ আমি যেটা মাথায় এলো যে কোষগুলো প্রত্যেকটা জিনিসের, এই যেমন আমি একটু বলি, কোষ কলা, কলা থেকে শুরু করি। কলা দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। এবারে উদ্ভিদ কোষগুলো কত ভাগে ভাগ করা হয়েছে আর প্রাণী কোষগুলো কত ভাগে ভাগ করা হয়েছে, সেই কোষগুলো আবার কত ভাগে ভাগ করা হয়েছে, উদ্ভিদ কোষগুলো কত ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এই কনফিউশনটা থাকবে না। মাঝে মধ্যে হয়তো আমারও একটু কনফিউশন হয়ে যায়, সেই কনফিউশনগুলো তোমাদের মধ্যেও থাকবে না। চেষ্টা করবো ওরকম একটা চার্ট বানিয়ে তোমাদেরকে দেওয়ার, এই সে থাকবে। ওকে, এবারে কোলনেকাইমা কলার অবস্থান, এই পাতার ডাটা দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের এপিডার্মিস এবং পাতার ভ্যাকুলা বান্ডেলে অবস্থান করে। কোষগুলো কি জীবিত লম্বা এবং কোনায় অবস্থান করছে এবং এই কারণে মোটা হচ্ছে। কোষগুলোর মধ্যে খুব কম ফাঁকা জায়গা থাকে। এখানে যদি দেখো যে এই একটা কোষ, এই একটা কোষ, এই একটা কোষ, এই একটা কোষ, এদের মাঝখানে কোনো কিন্তু ফাঁকা জায়গা নেই। এটা কিন্তু ফাঁকা জায়গার কথা বলছে না, এটা তো ভ্যাকুয়াল, এটা বাদ দাও। কোষ গহ্বরগুলো বাদ দিয়ে দাও। কিন্তু এই কোষ আর এই কোষ, এই প্রত্যেকটা কোষের মধ্যে কি ফাঁকা জায়গা কিন্তু নেই। যান্ত্রিক কলা কি বলছে? যান্ত্রিক কলা কি জিনিস সেটা আগে ভালো করে বুঝতে হবে। যান্ত্রিক কলা হলো উদ্ভিদকে শক্তি এবং নমনীয়তা প্রদান করে। নমনীয়তা মানে রিজিডিটি প্রদান করে, ফ্লেক্সিবিলিটি নমনীয়তা প্রদান করে। এবারে কোলনেকাইমা কলার কাজ কি, ফাংশন। এতক্ষণ কোলনেকাইমা দেখলাম, কাজ কি? এটি উদ্ভিদকে যান্ত্রিক শক্তি প্রদান করে, এটি নমনীয়তা প্রদান করে, অঙ্গ বাঁকাতে সাহায্য কি করে, অঙ্গ বাঁকাতে সাহায্য করে, যেমন লতা ও আরোহী উদ্ভিদের কাণ্ড, এর কথা বলা হয়েছে। স্ক্লেরেনকাইমার মধ্যে কি? ওকে, এই দেখো চিত্রটা রয়েছে, আর এখান থেকে এপিডার্মাটাস, ওকে, কর্ক কোষ, তারপরে কি আছে, এটা জটিল স্টাইল টিস্যু, ঠিক আছে। এখানে দেখো অবস্থান, কাণ্ডে ভ্যাকুলে বান্ডিলের চারপাশে পাতার শিরা এবং শক্ত আবরণে, যেমন ছাল, নারকেলের খোল যেটা আচা বলি আমরা গ্রাম বাংলা ভাষায়, সেখানে কিন্তু অবস্থান করে। এটা কাজ, এই কোষগুলো কিন্তু মৃত্যু হয়। আচার কথা যখন মনে করবে তখন মৃত খুব শক্ত এবং কঠিন। নারকেলের যে খোলটা হয় সেটা কিন্তু পিটালি পাটিটা ভেঙে যায়, সেটা কিন্তু বেঁকে যায় না। এটি টিস্যুকে কঠিনতা এবং দৃঢ়তা প্রদান করে। রিজিডিটি মানে দৃঢ়তা প্রদান করে। আর এটা ফ্লেক্সিবিলিটি নমনীয়তা, ফ্লেক্সিবিলিটি হলো নমনীয়তা, আর রিজিডিটি তোমার দৃঢ়তা। এবারে উদ্ভিদকে যান্ত্রিক সহায়তা এবং দৃঢ়তা প্রদান করে, অর্থাৎ সাপোর্ট আর রিজিডিটি প্রদান করে। বীজ আক্রোটেরিয়া খোলে কঠিনতার জন্য দায়ী। কি বলছে? কঠিনতা। বিভিন্ন যে খোলগুলো হয়, বাদামের খোসা দেখেছো, আর সুরক্ষামূলক কোষ কি বলছে? সুরক্ষামূলক কোষ হলো উদ্ভিদের বাইরের স্তর গঠন করে এবং বাহ্যিক ক্ষতি থেকে রক্ষা করে। এবার সুরক্ষামূলক কোষের মধ্যে দুই ধরনের কোষ আছে, একটা হলো এপিডার্মিক্স আর একটা কর্ক। এগুলো তোমার ইসের মধ্যে পড়ছে, পার্মানেন্ট টিস্যুর মধ্যে পড়ছে। ওকে, এপিডার্মিস কি বলছে? সমস্ত উদ্ভিদ অংশের বাইরের স্তরে, যেমন পাতা, ফুল, কাণ্ডের এখানে অবস্থান করছে। এর কাজ কি? এটি উদ্ভিদের সমস্ত অংশকে কি করে? রক্ষা করে। শুষ্ক পরিবেশে উদ্ভিদের এপিডার্মিস কেমন হয়? মোটা হয়। এপিডার্মিস মোটা হয় মানে কি? মোম জাতীয় আবরণ তৈরি করে। এবার মোম জাতীয় আবরণ তৈরি করলে কি হয়? জল প্রতিরোধী হয় এবং ক্ষতিকারক ছত্রাক আক্রমণ থেকে কি করে? রক্ষা করে। এবং মূলের এপিডার্মাল কোষগুলো কি হয়? চুলের মতো গঠন তৈরি করে এবং অংশগুলো শিকড়ের শোষণীয়তা বাড়ায়। এই লম্বা চুলের মতো অংশগুলো কি করে? শিকড়ের শোষণ ক্ষমতা বাড়ায়। অর্থাৎ যত চিকন হবে তত নিচের দিকে যাবে এবং অল্প অল্প জল পেলেও সেটা কি করবে? শোষণ করবে। পাতার এপিডার্ম কোষগুলোর স্টোমাটা তৈরি করে, যা গার্ড কোষ দ্বারা নিয়ন্ত্রিত। এবার গার্ড কোষগুলো বৃত্তাকৃতি, কিডনি আকৃতির, বৃক্কাকৃতি বলতে পারো, কিডনি আকৃতি বলতে পারো, অথবা তুমি সেটা সিমের মতো আকৃতি বলতে পারো। এই যে সিমের মতো এরকম আকৃতি হয় এবং গ্যাস বিনিময় নিয়ন্ত্রণ করে। এবার বলবে এটা কেমন দেখতে, তাই তো? এপিডার্মিস কেমন দেখতে সেটা যদি আমি দেখি, তাহলে এই যে স্টোমাটা। ওকে, স্টোমাটা কেমন? এটা সিমের মতো দেখতে হচ্ছে। ওকে, তাহলে একটা বন্ধ আছে আর একটা কি আছে? খোলা আছে। একটা ওপেন, একটা ক্লোজ। এবার প্রচন্ড গরমের সময় জল এমনিতেই কম শরীরের মধ্যে, তাহলে এ কি করবে? ক্লোজ থাকবে, অর্থাৎ বন্ধ থাকবে। বন্ধ থাকলে কি হবে? ভিতরের জলটা বাইরে বের হবে না। প্রয়োজনীয় হয়তো সামান্য গ্যাস বাইরে বের হতে পারে। এবার যখন বর্ষার সময়, তখন এ কি করবে? যে অতিরিক্ত জল আমার জমে গেছে, তখন কি করি? এই মুখগুলো খুলে যাবে এবং
জল এবং অতিরিক্ত যে পদার্থগুলো আছে, অতিরিক্ত গ্যাস, সেগুলো কি হবে, বাইরে বেরিয়ে আসবে। এটুকুই কাজ। এবার কর্কশ কি কাজ? কর্কশগুলো নিয়ে তোমরা দেখেছো রিয়া, গাছের যে ছাল, গাছের ছালটা এবারে তুমি বলো না যে সবুজ যে ছাল, তা না। রাস্তাঘাটে দেখবে যে রিয়া বড় বড় কড়াই গাছ রয়েছে, সেই গাছগুলোর উপরে রিয়া বাকলগুলো রিয়া রয়েছে, শুকনো বাকল, সেগুলো রিয়া কর্কে, সেগুলো কি করে, গাছকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। কর্কগুলো উদ্ভিদের বাইরের সুরক্ষামূলক টিস্যু তৈরি করে এবং এইগুলো কি হয়, মৃত ঘনকাকার সাধারণ থাকে দেয়ালের সাবেরিন আবরণে থাকে। এবারে অবস্থান কি, কাণ্ড এবং বৃক্ষের বাইরের আবরণ। কর্কশের কার্যাবলী কি, এটি পরিপক্ক শিকড় এবং কাণ্ডকে কি করে, সুরক্ষা দেয়। সাবেরিন একটি সুরক্ষামূলক বাধা হিসেবে কাজ করে। সাবেরিন জল এবং গ্যাসকে কি করে, বাইরে যেতে বাধা দেয়। এটা কি করে, বাইরে যেতে বাধা দিচ্ছে কাকে, জলকে, গ্যাসকে, বিভিন্ন পদার্থকে দিয়ে। এখানে দুটো চিত্র আছে, দেখে নিতে পারো। ওকে, এবারে এপিডার্মাল আর কোষের চিত্র আছে। এখানে আমাদের একটা জিনিস দেখতে হবে, ফাইলেম আর ফ্লোয়েম, জাইলেম, ফ্লোয়েম, ওটা তো আছেই, ওটা পরবর্তী ক্ষেত্রে আবার আছে। এর থেকে পরের চিত্রটা আমরা ভালো বুঝবো, জাইলেম, ফ্লোয়েম। এবারে বাষ্পমোচন আরটা কি, নিঃসরণ। বাষ্পমোচনকে বলা হয় ট্রান্সপিরেশন, আরটা নিঃসরণকে বলা হচ্ছে গ্যাটেশন। এবারে বাষ্পমোচন কি, বাষ্প নিঃসরিত হয় দিনের বেলায়, জলের গায়ে দিনের বেলায়, আর এটা কখন হয়, রাতের বেলায়। দিনের বেলায় কেমন, সূর্যের তাপে গাছের পাতা তো কি হচ্ছে, মোটামুটি বেশ ভালো উত্তপ্ত হচ্ছে। এবার এই গাছের পাতা তো ঠান্ডা রাখতে হবে। তখন আমি কি করব, তখন কি করে গাছ, যে অতিরিক্ত জল পাতার যে ছোট ছোট ছিদ্র রয়েছে সেখান থেকে বের করে দেয়। সেখানে জল কি হিসেবে বের হয়, বাষ্প হিসেবে বের হয়। তখন কি থাকে, গাছ কি থাকে, ঠান্ডা থাকে। কি থাকে, ঠান্ডা থাকে। কিন্তু নিঃসরণ প্রক্রিয়ায় রাতের বেলা সম্পূর্ণ হয়, এটা অতিরিক্ত জল বের হয়, অতিরিক্ত কিন্তু বাষ্প বের হয় হচ্ছে এইদিকে বাষ্পমোচনে। আর এখানে নিঃসরণে কি হচ্ছে, জল বের হচ্ছে। জল বের হচ্ছে মানে কি, এই যে পাতা, ধরে নাও একটা পাতা, এই পাতার উপরে এবার যদি আমার ওই যে জল কণাগুলো এইভাবে পড়ে থাকে ছোট ছোট আকারে, রাতের বেলায় দেখবে, একটু ধরে দেখবে যে হ্যাঁ, পাতা কিন্তু একটু হালকা ভিজে ভিজে অবস্থায় আছে। এবার থাকার সময় অতিরিক্ত গরম নিয়ে তো বাইরে বেরিয়ে এসেছিল, কিন্তু সেই গরমটা তো জলের সঙ্গেই রয়ে গেছে। এবার জলটা যখন বাইরে চলে যাবে বাষ্প আকারে, তখনই তো আমার এটা কি হবে, ঠান্ডা হবে। কিন্তু আপাতত তো ঠান্ডা হচ্ছে না, তাহলে এটা কি থাকছে, এটা থাকছে ঠান্ডা, এটা থাকছে কি, উত্তপ্ত বা হালকা গরম। এর তুলনায় বাষ্পমোচনের অপেক্ষায় নিঃসরণ প্রক্রিয়া একটু হালকা কি হচ্ছে, উষ্ণ থাকছে। তাহলে এবারে জলীয় বাষ্পের কি হচ্ছে, এখানে ক্ষয় হচ্ছে, এখানে জলবিন্দুর ক্ষয় হচ্ছে। স্টোমাটা কিউটিকল এবং লেন্টিসেল দিয়ে হচ্ছে। এবার এটা কি হচ্ছে, পাতার কিনারা দিয়ে হচ্ছে। ট্রানজিটি হ্রাস করছে, উদ্ভিদে শুকিয়ে যাওয়া, শুকিয়ে যাওয়া এখানে হচ্ছে। আর ট্রানজিটি কোনো প্রভাব ফেলছে না, অর্থাৎ এটা ভিজে অবস্থায় থাকছে। উদ্ভিদের দেহ ঠান্ডা করে, এটা ঠান্ডা হয় না। দিনের বেলায় ঘটে, এটা রাতের বেলায় ঘটে। এবার জটিল টিস্যু, কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু, জটিল স্থায়ী টিস্যু, কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু কি বলছে, এই টিস্যুগুলো বিভিন্ন কোষের সমন্বয়ে গঠিত। আগেরটা যখন আমি পড়লাম যে সরল স্থায়ী টিস্যু, সেখানে কি বিভিন্ন না, সেখানে একই ধরনের ছিল। আর এখানে কি বিভিন্ন কোষের সমন্বয়ে গঠিত, যা একত্রে নির্দিষ্ট কাজ সম্পন্ন করে। এর মধ্যে কি আছে, একটা আছে জাইলেম, একটা কি আছে, ফ্লোয়েম। ওকে, জাইলেম আর ফ্লোয়েমের মধ্যে আছে কম্বিয়াম। কি আছে, কম্বিয়াম। এখানে কি আছে সেটা লেখা, ঠিক আছে। দেখি জাইলেমের এখান থেকে বোঝার চেষ্টা করি, তাহলে একবারে বুঝতে পারবো। দেখো পরের চিত্রটা আমরা দেখছি। জাইলেম এটা কি করছে, আমার শিকড় থেকে গাছে জল নিয়ে আসছে, তাই তো। এটা ধরে নাও আমার গাছ, দুই পাশে শিকড় থেকে আমার গাছে যে জল নিয়ে আসছে, সেটা উপরের দিকে যাচ্ছে। কোথায় যাচ্ছে, উপরের দিকে যাবে, এবং সেটা কোথায় চলে যাবে, পাতার মাধ্যমে দিয়ে বেরিয়ে যাবে। অতিরিক্ত জল বেরিয়ে যাবে, এবং কিছু জল যেটুকু দরকার থাকবে সেটা করে, যেটা যেটা দরকার হবে, যে যে পরিমাণে, শুধুমাত্র জলই যাচ্ছে তা কিন্তু না, বিভিন্ন ধরনের মিনারেল
খনিজ পদার্থ সবগুলোই উপরের দিকে উঠছে। এই উপরের দিকে উঠছে মানে জাইলেমের মধ্যে দিয়ে উঠছে। জল জাইলেম, এটা মনে রাখো, জল আর জাইলেমের সাথে সম্পর্ক, উপরের দিকে উঠছে। এবার উপরের দিকে উঠছে, সে জল কি আর নিচের দিকে ফেরত আসছে? না, জল শুধুমাত্র উপরের দিকে উঠছে। সুতরাং এই যে জাইলেমে যে উপরের দিকে উঠে যাওয়া, অর্থাৎ জল উপরের দিকে ওঠা, এটা একমুখী, অর্থাৎ এ আর নিচের দিকে নামছে না। সুতরাং জাইলেম কি ওয়ান ওয়ে ট্রান্সফার হচ্ছে, অর্থাৎ লেন দেখবে যে লেনে শুধুমাত্র একদিকেই গাড়ি চলছে, কোনো কোনো লেনে আবার দুই দিকে গাড়ি চলে। এবার দুই দিকে গাড়ি চলা ব্যাপারটা কি? এবারে খাবার তৈরি হলো, পাতার মধ্যে কি তৈরি হলো? খাবার তৈরি হলো। খাবারটা এবার কোথায় কোথায় যাবে? এই যে গাছের এই যে বিভিন্ন পাতায় কি হলো? খাবার তৈরি হলো। এবার সেটা কি হবে? ডালে যাবে, বিভিন্ন ডালে যাবে। এবার এই ডাল থেকে আবার এইখানে যাবে, এখান থেকে দেখা গেলো এই পাশে চলে গেল। দেখা গেলো এমন এক সিজন যেখানে আমার কি হলো না, কখনো কখনো এখানে তো খাবার সঞ্চিত অবস্থায় রয়েছে অনেক সময়, একটা সময় বা সিজনে দেখবে যে পাতা ঝরে যায়, অনেক ক্ষেত্রে অনেক গাছের পাতা ঝরে যায়। সেখানে কি হচ্ছে? এবারে গাছে তো উপরে যে ডগাগুলো আছে সেখানে তো খাবারের দরকার, এই সঞ্চিত খাবার উপরের দিকে উঠে যাচ্ছে। তাহলে আমি কি বলতে পারছি? ফ্লোয়েমের মাধ্যমে খাবার নিচেও আসে এবং প্রয়োজন হলে আবার উপরেও যায়, অর্থাৎ এটা কি দ্বিমুখী। একমুখী ছিল জাইলেম, আর ফ্লোয়েম কি দ্বিমুখী। এবার আমাদের বুঝতে সুবিধা হবে। এবার জল পরিবহন করে একমুখী পরিবর্তন, এটি শিকড় থেকে পাতার জল এবং খনিজ পদার্থ পরিবহন করে ট্রান্সপিরেশন পুলের মাধ্যমে। এটি উদ্ভিদকে কাঠামোগত সহায়তা প্রদান করে। এটি ট্রাকিড, ভেসল, জাইলেম ফাইবার এবং জাইলেমিয়া প্যারেনকেমা দ্বারা গঠিত। শুধুমাত্র জাইলেমিয়া প্যারেনকেমা জীবিত টিস্যু। এখানে দেখো কতগুলো টিস্যু আছে, এটা আছে ট্রাকিডা, ভেসেলিয়া, জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা। কয়টা আছে? 4টে। শুধুমাত্র এর মধ্যে জাইলেম প্যারেনকাইমা, অর্থাৎ জাইলেম প্যারেনকাইমা এটা কি জীবিত, আর বাকি যে 3টে আছে জাইলেম ফাইবার, ভেসেলিয়া, ট্রাকিড, এগুলো সমস্ত কি মৃত। নেক্সট, ফ্লোরেম। এটি পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে স্থানান্তরিত করে। এটি সিপ টিউব, ক্যাম্পানিয়ন সেল, ফ্লোয়েম, প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার দ্বারা গঠিত। কয়টা দেখতে হবে? 4টে। তার মধ্যে ফ্লোয়েম ফাইবার মৃত। এই যে ফ্লোয়েম ফাইবার রয়েছে, ফাইবার কি মৃত, যা দৃঢ়তা এবং সহায়তা প্রদান করে। এটি খাদ্য পরিবহন এবং দ্বিমুখী পরিবহন করে। আর এইখান থেকে একটা জিনিস দেখিয়েছিলাম কি, কম্বিয়াম, জাইলেম এবং ফ্লোয়েমের মাধ্যমে থাকে কি কম্বিয়াম। এটুকুই পড়ার আমাদের, এছাড়া আমাদের আর কিছু পড়তে হবে না। আমি এটাকে একটু ক্লিয়ার করছি। এবার পিডিএফটা তোমরা কোথায় পাবে সেটা, তাই তো? ওকে, এখানে দেখতে পাচ্ছ। ওকে, ডিসক্রিপশনে একটা টেলিগ্রামের লিঙ্ক থাকবে, সেখানে তোমরা গিয়ে টেলিগ্রামে জয়েন করতে পারো। এটা অফিসিয়াল টেলিগ্রাম, এখানে পিডিএফ পাওয়া যাবে না। এবার বলো পিডিএফ তাহলে কোথায় পাবো? পিডিএফ পাবে, এই আর একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, এডু এমপ্লয় উইথ ইউ। এটাই আমাকে মেসেজ দিতে হবে যদি পিডিএফ দরকার হয়। সমস্ত পিডিএফ, অর্থাৎ দেখো এই সমস্ত পিডিএফ আমাকে তৈরি করতে হচ্ছে, এমসিকিউটা নিজে তৈরি করছে, আরেকজনকে দিয়ে টাইপ করাচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের কাজ করাতে হচ্ছে। সমস্ত কাজের আমার জন্য তো আমি ফ্রি থাকছি, কিন্তু তাদেরকে আমাকে পে করতেই হবে। আপাতত কিছুদিনের জন্য স্থগিত আছে, কিন্তু তাদেরকে পে করতেই হবে আমার। সুতরাং আমি এখানে ফ্রি দিতে পারছি না পিডিএফগুলো। সমস্ত পিডিএফ, অর্থাৎ এখানে জিকের যত পিডিএফ আছে মাত্র 99 টাকা। এখানে মেসেজ দিতে হবে এবং এটা কিউআর কোডে পে করে এডু এমপ্লয় লেখা দেখবে, নাম হয়তো সুমন বিশ্বাস দেখাতে পারে। এখানে এডু এমপ্লয় উইথ ইউ আমাকে মেসেজ দেবে এবং স্ক্রিনশটটা পাঠাবে। পাঠানোর পর আমি তোমাকে একটা গ্রুপে অ্যাড করে দেবো। সেই গ্রুপ থেকে তুমি প্রতিনিয়ত তোমার কি পাচ্ছ, পিডিএফগুলো পেয়ে যাচ্ছ। যে ক্লাসগুলো হচ্ছে সেখানে পেইড পিডিএফগুলো সেখানে জমা হয়ে যাচ্ছে, সেখান থেকে তুমি দেখে নিতে পারো, পড়ে নিতে পারো তোমার সুবিধা মতো। আর যেখানে অসুবিধা হবে অবশ্যই ক্লাসটা দেখে নিতে পারো সেখানে গিয়ে। আবার সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই সুরক্ষিত থেকে ভালো থেকো, পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। থ্যাংক ইউ।